আমি এইবারে আপনাদের নিয়ে যাব একেবারে শহীদ মিনার চত্বরে, তার কারণ সেখানে 1000-এরও বেশি দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের যারা কর্মীরা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 1000-এরও বেশি দিন ধরে চালিয়ে যাওয়া আন্দোলনের পর অবশেষে জয় এলো বলে তারা মনে করছেন। একেবারে আবির খেলা কার্যত শুরু হয়েছে, কিন্তু কোথাও একটা সংশয় কি তাদের মধ্যে রয়েছে ব্রতদীপ? তার কারণ এর আগে অন্তর্বর্তী যে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের অভিযোগ সেই নির্দেশ কার্যকর না করে আরও সময় চেয়ে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে গেছিল। আজকে নির্দেশ রাজ্য সরকার মানবে এই আশা তারা কতটা রাখছেন? দেখো, তারা কিন্তু অত্যন্ত আশাবাদী যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেটা অমান্য করতে পারবে না রাজ্য সরকার, এবং তারা মনে করছে যে এইবার তাদের যে বকেয়া 25% দিয়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, এর আগে অন্তর্বর্তী নির্দেশে যেটা বলেছিলেন এবার অবশেষে সেটা পাবেন। এবং সেই জন্যই আজকে সংগ্রামী যৌথ মঞ্চের এই যে আন্দোলন মঞ্চ, সেখানে একেবারে অন্যরকম ছবি। অন্যান্য দিন দেখা যায় এখানে আন্দোলন চলে, বিক্ষোভ চলে, স্লোগানিং চলে, কিন্তু আজকে এই রায় ঘোষণা হওয়ার পর প্রথমে মিষ্টিমুখ করা হলো এবং এখন দেখতে পাচ্ছ তারা আবির খেলছেন। এখানে অনিরুদ্ধবাবু রয়েছেন, কি বলবেন এই যে আবির খেলছেন, মিষ্টিমুখ, অবশেষে তাহলে জয় এলো আপনার? লাল সবুজ গেরুয়া, সেখানে সবাই এক, তারই প্রমাণ এই সব রঙের আবির নিয়ে খেলা। এটা একটা ঐতিহাসিক জয়, এবং এআইসিপিআই অনুযায়ী যে এটা কোনো রাজ্য সরকারের ভিক্ষা নয়, এটা ভিক্ষার দান নয়, এটা যে আমাদের অধিকার সেইটা আজকে সুপ্রিম কোর্টের রায়ের প্রমাণ হলো। আমাদের যেমন বকেয়ার দেওয়া হলো, এই যে প্রেজেন্ট যে চলছে, আমরা যে 40% দিয়ে পিছিয়ে আছি, আমাদের যেটা অধিকার এই আজকের বাজেটে সেটা দেওয়া হোক। হ্যাঁ, আমাদের 58% দেওয়া হোক। সরকার যদি আমাদের অধিকার মেনে নিয়ে থাকে, সুপ্রিম কোর্টের রায় যদি সরকার মানে, যেমন ডিএ বকেয়া দিয়ে দেবে, আমাদের যে বর্তমান যে ডিএ বাকি আছে সেইটাও এখনই ঘোষণা করা হোক, একেবারে এখনই ঘোষণা করা হোক, এই দাবি তারা তুলছেন। ব্রতদীপ, আপাতত তোমায় ধন্যবাদ। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বড় নির্দেশ, যেখানে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট সময় বেঁধে দিল। 25% বকেয়া যেমন ডিএ মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে, সেই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। সরাসরি আপনাদের নিয়ে যাব, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। বিজেন্দ্র, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, দীর্ঘ প্রায় 1 দশক ধরে যে আইনি লড়াই চলছিল, নিজেদের দাবিতে অনড় ছিলেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, আজকে সুপ্রিম কোর্টের রায় ঠিক কি বলা হলো? দেখো, সুপ্রিম কোর্টের রায় যদি আমরা দেখি, ডিটেল কপি কিছুক্ষণের মধ্যে আমরা পাবো, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই বললেন জাস্টিস কারোল কি তারা 13টা কোশ্চেন ফ্রেম করেছিলেন, হিয়ারিং হয়েছিল দীর্ঘ সেটাতে, এবং সেই 13টা কোশ্চেন পর তিনি পড়ে গেলেন, এবং সেই কোশ্চেনের জবাব তারা পরে বললেন কি এবার আমরা এটা জবাব দিচ্ছি। জবাব দেওয়ার ক্ষেত্রে তারা কিছু জায়গায় একটা যে সবথেকে বড় প্রশ্ন ছিল 13টার মধ্যে, কি ডিএ কি ফান্ডামেন্টাল রাইট কি না, সেটাও তারা বিবেচনা করেছেন। কিন্তু তারা বললেন কি যেহেতু কোনো পক্ষই প্রেস করেনি হিয়ারিং চলাকালীন, যারা মামলা করেছিলেন তারাও এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারাও প্রেস করেননি, সেক্ষেত্রে এটা আপাতত স্টেট যেটা যুক্তি দিয়েছিল সেটার দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ফান্ডামেন্টাল রাইট না। এই মুহূর্তে স্টেট যেটা বলেছিল সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো ছিল সেটাতে প্রায় সবটাতেই আমরা দেখছি কর্মচারীদের পক্ষে গেছে, তাদেরকে ডিএ দিতে হবে। যে ইন্টারিম অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে আগে দিতে হবে, মার্চের মধ্যে সেই টাকা দিয়ে দিতে হবে, এবং তারপর তারা বলছেন কি স্টেটের ফিসকাল কন্ডিশন কী, অর্থাৎ আর্থিক পরিস্থিতি কী রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। কেন কি এই আর্গুমেন্টটা কপিল সিব্বল বারবার রেখেছিলেন কি পশ্চিমবঙ্গের ফিনান্সিয়াল কন্ডিশন খুব এরম নয় কি 40,000 কোটি টাকা তারা দিয়ে দেবেন, এবং তাদের অন্য কমিটমেন্টসগুলো রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমসগুলো যেটা চলছে সেটাতে টাকা খরচ হচ্ছে, সেক্ষেত্রে কর্মচারীদের জন্য এই 100% ডিএ দেওয়ার তাদের পক্ষে সম্ভব নয়। তখন 10,000 কোটি টাকা যখন হয়েছিল 25% দিতে হবে, সেটাও রাজ্য সরকার মানেনি, এবং কপিল সিব্বল বলেছিলেন কি তারা চাইছেন কি এটাকে ফাইনাল জাজমেন্ট দিই সুপ্রিম কোর্ট, এবং ফাইনাল জাজমেন্ট আসার পর কীভাবে তারা বিবেচনা করছেন তাদের মূল কোশ্চেনটাকে, কি এইভাবে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে বা কোনো কোর্ট নির্দেশ দিতে পারে একটা স্টেটকে কি কত ডিএ দিতে হবে, অন্য স্টেটে কী দেওয়া হচ্ছে সেটা বাধ্যতা নয়, রাজ্য সরকারকে সেটাও মানতে হবে। কেন্দ্রীয় সরকার কোন হারে ডিএ দিচ্ছে সেটা রাজ্য সরকারকে মানতে হবে, এরকম কোনো নিয়ম নেই, সেটাও কপিল সিব্বল বলেছিলেন। তবে বড় কোশ্চেন ছিল রোপা রুলস যেটা ফ্রেম হয়েছিল 2009-এর, সেটা রাজ্য সরকার মানেনি, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটাকে মেনেই ঠিক হয় ডিএ কত দেওয়া হবে। অর্থাৎ যখন আমরা দেখি কি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 2বার ডিএ পান, সেটাতে
এই হোলসেল যে প্রাইস ইন্ডেক্স রয়েছে অল ইন্ডিয়ার, সেটাকে মেজার করেই কিন্তু তাদেরকে ডিএ দেওয়া হয়। সেক্ষেত্রে দুবার পাবেন কি একবার পাবেন সেটা নিয়েও কিন্তু ওপেন রেখেছে কোশ্চেন সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে যে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট, ফর্মার সুপ্রিম কোর্টের জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বে, সেখানে 4 সদস্যের কমিটি রয়েছে। এখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকে রাখা হয়েছে, তিনি থাকতে পারেন বা তার কোনো একজন প্রতিনিধি থাকতে পারেন। তাকে কেন রাখা হয়েছে? কি স্টেটের যে ফিসক্যাল কন্ডিশন কি এই মুহূর্তে, কোথায় তারা টাকা খরচ করছেন এবং কত তাদের শর্টেজ রয়েছে, কোথা থেকে টাকা আসছে, এসব স্টাডি করবে এই কমিটি। এবং এই কমিটি ঠিক করবে কি ডিএটা কখন এবং কত দিতে হবে। ইনস্টলমেন্টের কথা একটা উঠে এসছে, কেন কি আমরা দেখলাম জাস্টিস কারোর বললেন কি প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পর কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। যখন মে মাসে তারা হিয়ারিংয়ের নেক্সট ডেট রেখেছেন 15ই মে, তার আগে এই কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। এই কমিটি রিপোর্ট জমা দেবে কি কত টাকা দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে, এটাও কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে। বলা যেতে পারে কি যে সওয়ালগুলো করা হয়েছিল কর্মচারীদের তরফ থেকে, তার সেটাকে বেশি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এবং কর্মচারীরা যে 2009 থেকে 2019 অবধি যারা এরিয়ার ডিউসগুলো ছিল এখন তারা পাবেন, তবে কবে পাবেন এবং কত টাকা পাবেন সেটা এই কমিটি ঠিক করবে যখন ফিসক্যাল স্টেটাস দেখার পর। এই তিনজন জজ রয়েছেন এটাতে এবং একজন সিএজি বা তার একজন প্রতিনিধি থাকতে পারেন। এই কমিটি ঠিক করে দেবে কি কত ইনস্টলমেন্টে দেওয়া হবে এবং কখন এই টাকাগুলো দেওয়া হবে। তবে ফার্স্ট ইনস্টলমেন্ট মে মাসের আগে দিয়ে দিতে হবে এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট যখন মে মাসের নেক্সট ডেট হিয়ারিং এর জন্য রেখেছে সুপ্রিম কোর্ট, সেটাতে জমা দিতে হবে এই কমিটিকে। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনজি? কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। কথা বলবো কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের জেনজির সঙ্গে। তাহলে আসুন দেখে নেওয়া যাক জেনজি বলছে কি। তোমাদের যে প্রজন্ম, তারা কি রাজনীতিতে আগ্রহী? যা ঘটছে তাতে সকলের মনে হচ্ছে যে রাজনীতিতে গেলে তারা হয়তো খারাপ হয়ে যেতে পারে। তুমি কি রাজনীতি করবে? অবশ্যই, আমার তো ইচ্ছা আছে। একটি মেয়ে যদি একটি কলেজের মধ্যে সেফ না হয়, বলুন তো রাস্তাঘাটে কি করে একটা মেয়ে সেফ থাকবে? এখন যারা রাজনীতি করে বা সরকারের সামনে যারা আছে তারা প্রত্যেকটা করাপ্টেড। কলকাতায় চাকরি নেই, চাকরি আমাদের খুঁজে নিতে হবে। ভালো করে পড়লে রাজ্যেও চাকরি আছে, বাইরেও চাকরি আছে। আমাদের মতন ইউথ যারা বাইরে গিয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারা যদি এখানে এসে নিজের রাজ্যকে দেখতে পছন্দ করে, তাহলে এই জিনিসটা ডেভেলপ হবে। আমি চাই আমাদের রাজ্যে আরো চাকরি সংস্থা ভালো হোক। চাকরি আমাদেরকে আজকে কেউ মুখ দেখে দেবে না, চাকরি তোমার কোয়ালিটি, তোমার স্ট্যান্ডার্ড, তোমার এক্সপিরিয়েন্স ওই দেখে দেবে। কর্মসংস্থানের যা অবস্থা গোটা রাজ্য জুড়ে, আমার বন্ধু বান্ধব বলতে পারেন বেশিরভাগ সব বাইরের রাজ্যে। আমাদের এই টালা অঞ্চল ছিল আগে ফুসফুস, সেখানে আস্তে আস্তে গাছ কেটে সেটাকে কংক্রিটের জঙ্গল করে দেওয়া হচ্ছে। মৌলিক কথাগুলোকে লুপ্ত করে দিয়ে যে কথাগুলো আমার জীবনে কোনো কাজেই লাগবে না সেটা নিয়ে চর্চা হচ্ছে। SIR बोले कि ऐसे ही सब लोग बहुत परेशान है हम लोग। রাস্তাঘাট এতদিন ধরে হচ্ছিল না, ইলেকশনের আগে তাদের মনে পড়েছে, তারা এখন মাঝ রাস্তাগুলো কেটে কেটে লোককে দেখাচ্ছে যে রাস্তা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।